কাশ্মীরের পহেলগামের বাতাসে তখন রক্তের গন্ধ, পর্যটকদের আর্তনাদ ছাপিয়ে পাহাড়ের গা ঘেঁষে ভেসে আসছে মৃত্যুর ঘ্রাণ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিথর দেহগুলো যেন পৃথিবীর কাছে একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কেন? ঠিক তখনই হাজার মাইল দূরে সৌদি আরবে একটি বিলাসবহুল সম্মেলন কক্ষে চুপচাপ বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মুখে কোনো শোকের ছায়া নেই, তার চোখে ছিল কেবল ঠান্ডা হিসাব। এই রক্তপাত কিভাবে পরিণত হবে রাজনীতির মুনাফায়? দিল্লির স্ট্র্যাটেজি রুমে পুরনো স্ক্রিপ্ট খোলা হলো। পাকিস্তানকে দায়ী করা, হাইকমিশনার তলব, সীমান্তে সৈন্য বাড়ানো আর মিডিয়ায় যুদ্ধের ঢাক বাজানো, সবকিছু মোদির চেনা খেলার অংশ। তিনি ভেবেছিলেন এই হামলা তাকে আবারও জাতীয় রক্ষাকর্তার মঞ্চে তুলবে, কিন্তু তিনি বুঝতে পারেননি এবার পাকিস্তান তার ফাঁদে পা দেবে না। ইসলামাবাদ তৈরি ছিল, আর তাদের প্রতিটি চাল মোদির পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিল। পাকিস্তান এক মুহূর্ত দেরি করল না। তারা প্রথমেই সব ভারতীয় ভিসা বাতিল করল। ভারতীয়দের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হলো। আকাশসীমা বন্ধ, ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা, সীমান্তে কাঁটাতারের বেড়া আরও শক্ত করা হলো। কূটনৈতিক সম্পর্ক নামিয়ে আনা হলো ন্যূনতম পর্যায়ে। এই প্রতিটি পদক্ষেপ মোদির কূটনীতির উপর সরাসরি আঘাত ছিল, কিন্তু সবচেয়ে মারাত্মক হুমকি এলো সিন্ধু পানি চুক্তির ওপর। পাকিস্তান স্পষ্ট বলল, ভারত যদি পানি আটকে দেয় তবে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য। এই বার্তা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বজ্রপাতের মতো আঘাত হানল। ১৯৬০ সালের এই চুক্তি ভাঙলে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী হবে। তাই তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একদিনের জন্যও মুখ খুলল না। পাকিস্তান জাতিসংঘ, ওআইসি, এমনকি আফ্রিকান ইউনিয়নের কাছে চুক্তির প্রতিটি ধারা পাঠিয়ে বলল, আমরা শান্তি চাই, কিন্তু মর্যাদা বিকিয়ে নয়। এই কৌশলগত চালে মোদির চেনা পৃথিবী কাঁপতে শুরু করল। মোদি আশা করেছিলেন তার আন্তর্জাতিক মিত্ররা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান তার পাশে দাঁড়াবে। তিনি ভেবেছিলেন পাকিস্তানকে সন্ত্রাসের উৎস বলে ঘোষণা করলে বিশ্ব তার সুরে সুর মেলাবে, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। কেউই পাকিস্তানকে সরাসরি দোষারোপ করল না। তারা বলল, দুই পক্ষকেই সংযত থাকতে হবে, তদন্ত হোক। এই নীরবতা মোদির জন্য প্রথম পরাজয়ের সংকেত ছিল। তার কূটনৈতিক ব্যাকআপ আর নেই। পাকিস্তান বরং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দাখিল করল। তারা বলল, কাশ্মীরে ভারতের নিষ্ঠুর দমননীতি, মুসলিম নিধন আর নির্বাচনবিহীন শাসনের ফলেই স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে। তারা হামলাকে স্থানীয় প্রতিরোধ হিসেবে ব্যাখ্যা করল এবং টিআরএফের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে প্রমাণ পেশ করল। এই পাল্টা আঘাতে মোদির অভিযোগের ভিত্তি ভেঙে পড়ল। তার পাকিস্তান সন্ত্রাসের উৎস বক্তব্য আর আন্তর্জাতিক মঞ্চে টিকল না। পাকিস্তান শুধু কূটনীতিতে জিতল না, তারা মিডিয়ার ময়দানেও মোদিকে ধরাশায়ী করল। তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একের পর এক প্রতিবেদন ছড়ালো। কাশ্মীরে মুসলমানদের বাড়ি পোড়ানো, শিশুদের চোখে গুলি করা, কারফিউ দিয়ে জনগণকে বন্দী করা, নির্বাচনের নামে নিপীড়ন। এই গল্পগুলো মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকান ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে পড়ল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন, ভারতের আগ্রাসী কৌশল আমাদের আত্মরক্ষার পথে বাধ্য করছে। আমরা সব অপশন খোলা রাখছি। এই বার্তা মোদির জন্য চরম আতঙ্কের কারণ। পাকিস্তান যদি যুদ্ধের আইনি কাঠামো তৈরি করে, তবে ভারত আন্তর্জাতিক মঞ্চে আগ্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। আর এই তকমা পরবর্তী নির্বাচনে মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে পারে। ভারতীয় মিডিয়ায় এখন আর চিৎকার নেই। টিভি চ্যানেলের হোস্টরা নিঃশব্দে মুখ ঢেকে কথা বলছেন, কিন্তু চ্যানেল চাপা গলায় বলছে, পাকিস্তান যুদ্ধ চায় না, তারা সম্মানের জন্য লড়ছে। ভারতের ভেতরেও মোদির বিরুদ্ধে প্রশ্ন উঠছে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা খোলাখুলি বলছেন, কাশ্মীরের নিরাপত্তা ছিদ্র হয়ে গেছে। গোয়েন্দা ব্যর্থতা থেকে কৌশলগত অমনোযোগ, সবই প্রকাশ্যে। কেন্দ্রীয় সরকারে দোষারোপের খেলা চলছে। জনমনে একটাই প্রশ্ন, এত বড় হামলা যদি প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকার সময় হয়, তবে গোয়েন্দা বাহিনীর দায়িত্ব কোথায়? মোদির নীরবতা কেন? উত্তর পূর্বে বিদ্রোহ, মণিপুরে দাঙ্গা, পাঞ্জাবে কৃষক আন্দোলন আর আসন্ন স্থানীয় আর জাতীয় নির্বাচনের ছায়া, এসবের মাঝে কাশ্মীরের হামলা মোদিকে এক অন্ধকার গোলকধাঁধায় ঠেলে দিয়েছে। তিনি এখন দ্বিধায়, পিছু হটলে তার শক্তিশালী নেতা ইমেজ ধ্বংস হবে। সামনে এগোলে আন্তর্জাতিক চাপ বাড়বে। পাকিস্তান তার প্রতিটি চাল আগেই বন্ধ করে দিচ্ছে। সীমান্তে উত্তেজনা, পাকিস্তান আগেই সেনা মোতায়েন করেছে। আন্তর্জাতিক অভিযোগ, জাতিসংঘে ফাইল দাখিল। ইন্দাস পানি চুক্তি, যুদ্ধের হুমকি। মোদির সামনে কোনো পথ খোলা নেই।
একসময় মোদি ছিলেন দক্ষিণ এশিয়ার বড় ভাই। তিনি ভেবেছিলেন তার ক্ষমতার ঝড়ে প্রতিবেশীরা নতজানু হবে, কিন্তু এবার তিনি নিজেই চাপে। পাকিস্তান তাকে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে কোণঠাসা করেছে। তাদের কৌশল সরল: মোদির সব পালানোর পথ বন্ধ করা। আন্তর্জাতিক মিত্ররা চুপ, মিডিয়া উল্টো প্রশ্ন তুলছে, কূটনৈতিক চ্যানেল বন্ধ। চীন, তুরস্ক, ইরান, কাতার, এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশের সহানুভূতি এখন পাকিস্তানের দিকে। কাশ্মীরের রাস্তায় রক্ত, মিডিয়ায় ভুয়া আত্মবিশ্বাস, দিল্লিতে নিস্তব্ধতা। মানুষ বুঝে ফেলেছে মোদি আর অপ্রতিরোধ্য নন। পাকিস্তান অস্ত্র নয়, কৌশল, মর্যাদা আর সাহস দিয়ে লড়ছে। এই যুদ্ধে পারমাণবিক শক্তি নয়, কূটনীতির মাস্টার স্ট্রোক জয়ী হচ্ছে। পাহেলগামের রক্তাক্ত রাস্তা পেরিয়ে দিল্লির প্রাসাদে এখন একাকী দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদি। তার কাঁধে কোনো মিত্র নেই। মিডিয়ার চিৎকার থেমে গেছে, আন্তর্জাতিক সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে। পাহেলগামের সেই নিথর দেহগুলো ইতিহাসের পাতায় একটাই সত্য রেখে যাবে: নরেন্দ্র মোদি সেই নেতা যিনি লাশের উপর দাঁড়িয়ে নিজের ক্ষমতার খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। ইতিহাস ভোলে না পেহেলগামের শিশুর রক্ত, বৃদ্ধের আহাজারি, বিধবার নিঃশব্দ কান্না। একদিন ফিরে আসবে, ফিরবে একটি প্রশ্ন হয়ে: কতজন মরলে তোমার রাজনীতি শেষ হবে মোদি? আর সেই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে কাশ্মীরের তুষারে, যেখানে রক্তের দাগ এখনো শুকোয়নি।